পালন করতে চেয়ে এমন কোনো কাজ করি না, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। রুশ ইউরেনিয়াম আমদানিতে উদ্বেগ জাগাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। বাংলাদেশকে কৌশলী কূটনীতি গ্রহণের আহ্বান বিশ্লেষকদের। চীন জাপানও হতে পারে বিকল্প আমদানির পথ। শিক্ষা জীবনের শুরুতেই ধাক্কা। রিকাউন্নেসার 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। অপেক্ষমান তালিকা থেকে শূন্যস্থান পূরণ ও অনিয়ম তদন্তের নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আল জাজিরার প্রতিবেদনে মিথ্যা নাটক সাজানো হয়েছিল, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাতেও অসত্য অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, দুটি অভিযোগেই তার কোনো সংশ্লিষ্টতা নেই। আন্তর্জাতিক রাজনীতি চলছে কিনা এ বিষয়ে তার কোনো ধারণা নেই জানিয়ে জেনারেল আজিজ বলেন, সরকারি কাজে তিনি এমন কোনো অপরাধ করেননি যার জন্য শাস্তি পেতে হবে। বিজিবিতে ছিলাম 2012 সালে ডিসেম্বর থেকে, কিন্তু অনেক আগেই আমার ভাই হলো বিদেশে চলে গেছে। তো সেক্ষেত্রে আমি আমার পদ পদবি ব্যবহার করে কিভাবে আমি তাকে সহযোগিতা করেছি, আমি তো আমার বোধগম্য নয়। এটা অসত্য একটা অভিযোগ এনেছি, এটা সঠিক নয়। যে হলো অলরেডি হলে বিদেশে চলে গেছে, সেখান থেকে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, সেখানে তো আবার তাকে তো বাংলাদেশে তো আসার প্রয়োজন পড়ে নাই যে আমি তাকে সহযোগিতা করব। আমি কোনো সহযোগিতা করিনি। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এই পারচেজগুলো সাধারণত হয়, এগুলার কন্ট্রাক্ট সব কিছু নিয়ন্ত্রণ করে, সব কিছু অর্গানাইজ থেকে শুরু করে সব কিছু করে হলো ডিজিডিপি, এবং ডিজিডিপি হলো এএফডি বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে, এটা আর্মি হেডকোয়ার্টারের আন্ডারে না। এই যে 4 তারিখে যেটা এএফডি থেকে অনুমোদনটা আসলো ইকুইপমেন্টটার, সেটা 26 তারিখে ডিজিডিপি কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট সাইন করে। 26শে জুন 2018। আমি 25শে জুন 2018 সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। আমি এই 25শে তারিখে দায়িত্বভার গ্রহণ করে 26 তারিখে যে কন্ট্রাক্টটা সাইন হলো, আমার ইনভলভমেন্টটা কোথায় সেনাপ্রধান হিসাবে? আমার তো কোনো সম্পৃক্ততাই তো নাই এইটাতে। আমার ভাইকে কোথায় কন্ট্রাক্ট দিব আর আমি ওইটা থেকে ঘুষ নিব? আপনি যদি এই ব্যাপারে এভিডেন্স চান, আমার কাছে সব ডকুমেন্ট আছে। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি আমার কোনো ভাইকে বিজিবিতে 4 বছর ডিজি থাকা অবস্থায়, অথবা সেনাপ্রধান হিসেবে 3 বছর আর্মিতে থাকা, আর্মি চিফ থাকা অবস্থায় আমি সেনাবাহিনীতে বা বিজিবিতে আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিয়েছি কি না, আমি আবারও চ্যালেঞ্জ দিচ্ছি। আমেরিকা যেই সিদ্ধান্তটা নিয়েছে, আমার মনে হচ্ছে যে আল জাজিরার, কারণ একই ধরনের দেখছি, সেই জন্য আমি এই উত্তরটা সেভাবেই দিলাম, যা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের সে নাটক যেটা করেছিল আল জাজিরা, আর এখানে যে প্রশ্ন দুইটাও যেটা, ওইটার সাথে আমি লিঙ্ক দেখছি একই ধরনের, সেজন্য আমি এই উত্তরটা দিলাম। আমি বিজিবি হিসেবে এবং সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় আমি সর্বদা সচেষ্ট ছিলাম যে আমার কারণে যাতে এই দুইটা ঐতিহ্যবাহী সংস্থা বা বাহিনীর যাতে কোনো ধরনের দুর্নাম না হয়, আমি সর্বদা সচেতন ছিলাম। এবং আমি মনে করি আমি সেই সচেতনতা নিয়েই আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আমি কোনো কিছু এমন করি নেই যাতে আজকে আমাকে অনুশোচনা করতে হবে। আই এম সরি, নো, আই ডিড নট ডু এনি সাচ থিং। এর আগে গতরাতে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অবসর নেওয়ার 3.5 বছর পর দুর্নীতির অভিযোগ তুলে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে দাবি করা হয়েছে তার কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা কমেছে। এছাড়া আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা এড়াতে সহযোগিতা করেন বলে দাবি মার্কিন প্রশাসনের। সরকারি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন বলেও অভিযোগ। অন্যায়ভাবে সামরিক খাতে কাজ পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। একই সঙ্গে তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন বলে মন্তব্য তাদের। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের ওই বিবৃতিতে আরও বলা হয়, আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে আগেই বাংলাদেশকে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা নীতির আওতায় নয়, অন্য আইনে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা বলেও জানান তিনি। আর নিষেধাজ্ঞা ইস্যুতে বিস্তারিত জানেন না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে 2021 সালের ডিসেম্বরে র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যা দুদেশের সম্পর্কে তৈরি করে টানাপোড়েন। 2023 সালের মে মাসে দেশটি তাদের পুরনো ভিসা নীতি নতুন করে ঘোষণা করে। সেখানে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করলে ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। গেল সপ্তাহে বাংলাদেশ সফর করেন নির্বাচনের আগের আলোচিত চরিত্র মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অতীত পেছনে ফেলে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। এর মাত্র কয়েকদিন পর সোমবার রাতে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ তুলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর আসে নিষেধাজ্ঞা। কিন্তু সে অভিযোগের সপক্ষে তাদের হাতে কোনো প্রমাণ আছে কিনা তার কোনো উল্লেখ নেই মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে। এ নিয়ে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিবৃতি প্রকাশের আগে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মিশনকে জানিয়েছিল দেশটি ভিসা নীতির আওতায় নয়, ফরেন অপারেশনস অ্যান্ড রিলেটেড অ্যাপ্রিসিয়েশন আইনে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আনুষ্ঠানিক কোনো চিঠি আসেনি স্বরাষ্ট্রের কাছে। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজেই এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। তবে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নয় বলেও জানান সরকারের মন্ত্রীরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞায় ভর করে নয়, নিজ শক্তিতেই নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায়ের প্রতি জোর দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, দুর্নীতির কারণেই আজিজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগ নেতারা এই নিষেধাজ্ঞাকে দেখছেন মার্কিন দ্বৈত নীতি হিসেবে। তারা বলছেন, যুক্তরাষ্ট্র একদিকে বন্ধুত্বের হাত বাড়ালেও অন্যদিকে নিষেধাজ্ঞা দিচ্ছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সরকার বিরোধী আন্দোলনের পাশাপাশি নির্বাচনের আগে কূটনৈতিক তৎপরতা চালিয়েছিল বিএনপি। বিভিন্ন সময় বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সাথে তারা দফায় দফায় বৈঠক, আলোচনা সবই চালিয়েছে সমান তালে। 2021 সালের ডিসেম্বরে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিএনপি এ নিয়ে ক্ষমতাসীনদের চাপে রেখে দাবি আদায়ের চেষ্টাও করেছিল তখন। তবে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর সদ্য মার্কিন নিষেধাজ্ঞায় তেমন কোনো প্রতিক্রিয়া না দেখালেও দলীয় কর্মীদের এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। কোনো নিষেধাজ্ঞা নয়, বরং নিজেদের শক্তিতেই সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করার বিষয়ে জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজিজের স্যাংশন এসছে, আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। তো বিভ্রান্ত হচ্ছি আমরা সবসময়। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল,
তখন তো স্যাংশন হয়েছিল, তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। এদিকে সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞাকে ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন দলের নেতারা। তারা বলছেন মার্কিনিরা বাংলাদেশ নিয়ে দ্বিচারিতা করছে। একদিকে বন্ধুত্বের হাত বাড়ালেও নিষেধাজ্ঞা দিয়ে সে পথ রুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। একটা কথা বলে না যে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নাই, এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাজেই জেনারেল আজিজকে হঠাৎ, একটা সেনাবাহিনীর প্রধানকে হঠাৎ করে নিষেধাজ্ঞা দেওয়া, এটা কোন নীতিতে পড়ে? তারপর আবার বাংলাদেশের তাদের বন্ধুত্ব করতে চায়। যে সমস্ত দেশ গণতন্ত্র, মানবাধিকার সব ক্ষেত্রেই একটা প্যারামিটার ভালোর দিকে যায়, সেইখানেই তারা এইরকম দ্বৈত নীতি অবলম্বন করে। তার মতে বৈদেশিক নীতির ক্ষেত্রে সবসময় নিজেদের স্বার্থে অনড় থাকে যুক্তরাষ্ট্র। তাদের দেশে তো আসলে মানবাধিকার নাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 2 দিনের সফরে ঢাকায় এসে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং। দুপুরে তিনি ধানমন্ডি 32 নম্বরে যান। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছালে কর্মকর্তারা তাকে স্বাগত জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান পেনি অং। পরে ঘুরে দেখেন জাদুঘরের বিভিন্ন দিক। পরিদর্শন বইতেও নিজের মন্তব্য লেখেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। জাতির পিতার উপর লেখা কিছু বই এ সময় তাকে উপহার দেওয়া হয়। এর আগে দিনের প্রথম ভাগে ঢাকায় পৌঁছানোর পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী। 156টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। দ্বিতীয় ধাপের এই নির্বাচনে 24টি উপজেলায় ভোট হয় ইভিএমে, বাকিগুলো ব্যালটে। এদিক কেন্দ্রে নতুন ভোটার সহ বয়স্ক ও নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনভর দীর্ঘ লাইনে হয় ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। এরপর শুরু হয় গণনা। বয়সের ভারে নুয়ে পড়লেও পছন্দের প্রার্থীকে জয়ী করার প্রত্যাশায় ভোট যুদ্ধে সত্তরোর্ধ্ব এ বৃদ্ধ। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায় সকালে বিভিন্ন কেন্দ্রে অসুস্থ শরীরে ভোট দিতে দেখা যায় এমন বয়স্কদের। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই দেশের বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ ভোট গ্রহণ। ভোটারদের লাইনও ছিল চোখে পড়ার মতো। সদ্য ভোটার হওয়া যুবক থেকে শুরু করে 80 ছুঁই বৃদ্ধ সব বয়সীদের ছিল ভিড়। এই প্রথমবার আমি ভোট দিতে আসছি, অনেকটা ভালো লাগতেছে। প্রথমবার ভোট দিলাম, খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও খুব সুন্দর। অস্ট্রেলিয়া সিডনিতে থাকি, আসলে আমি আসছি এই ভোট দেওয়ার জন্যই। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেয়া অনেকের ছিল প্রথম অভিজ্ঞতা। কোনো ঝামেলা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত অনেকে। জীবনে মেশিনে দেয়নি, এইবার বছর মেশিনে দিছি, ভালোই সুষ্ঠুভাবে ভোট দিয়ে চলে আসি। আমার ভোট আমি দিয়েছি, যাকে খুশি তাকে দিই। ভোটযুদ্ধে পিছিয়ে নেই পাহাড়ি জনপদ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দীর্ঘ লাইন দেখা যায় খাগড়াছড়ি ও রাঙামাটিতে। আমার পছন্দ, আমার যাকে ভোট ইচ্ছে করে তাকে ভোট দেব। এদিকে ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটা কেন্দ্র এবং প্রত্যেকটা এলাকাতে যেন সুস্থ এবং একটি সুন্দর শান্তিপূর্ণ ভোট যাতে অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা পর্যাপ্ত আইন শৃঙ্খলার লোক আমাদের বাহিরে আছে। কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনার কোনো তথ্য আমরা পাইনি এখন পর্যন্ত, এবং একটা উৎসবমুখর পরিবেশ চলছে। দ্বিতীয় ধাপে 156টির মধ্যে 24টি উপজেলায় ইভিএম এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হয়। ওমর ফারুক, সময় সংবাদ। ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী এবং বরিশালের মুলাদি উপজেলায় আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, দিনভর ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। আপনাকে জানিয়ে রেখে আখাউড়া উপজেলার 46টি ভোট কেন্দ্র এবং কসবা উপজেলার 83টি ভোট কেন্দ্রে মোট 129টি ভোট কেন্দ্রে কিন্তু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে জানিয়ে রাখি সকাল 9:30টার দিকে আখাউড়া উপজেলার মগরা ইউনিয়নের নয়াদিল কেন্দ্রে স্থানীয় চেয়ারম্যান আব্দুল মতিন নেতৃত্বে সেখানে কিন্তু একটা গোলযোগের চেষ্টা করা হয়েছিল কেন্দ্র দখল করাকে নিয়ে। দুই পক্ষের মধ্যে একটা হাতাহাতির ঘটনা ঘটে। এছাড়া আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিনের নেতৃত্বে
কিন্তু সেখানকার বেশ কয়েকটি কেন্দ্রে ঝামেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু স্ট্রাইকিং ফোর্স এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু তারা সেই কেন্দ্র দখল বা বড় ধরনের কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারেনি। তবে আমরা দেখেছি আখাউড়া পৌর এলাকার শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে সেখানে জাল ভোট দেওয়া দেয় এক যুবককে 7 দিনের কারাদণ্ড এবং একজন সহকারী প্রিজাইডিংকে জাল ভোটের সহযোগিতার কারণে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। তেমনিভাবে বিভিন্ন কেন্দ্রেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আমরা তৎপরতা লক্ষ্য করেছি, বিশেষ করে নাসির নবী পাইলট উচ্চ বিদ্যালয়, রামধননগর উচ্চ বিদ্যালয়, আমরা নাসির নবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চ এবং রামধননগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি দেখেছি। সার্বিকভাবে কিন্তু আখাউড়া যে 46টি ভোট কেন্দ্র আছে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। আমরা অল্প সময়ের মধ্যে সেই গণনার ফলাফল জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। সার্বিকভাবে যে কেন্দ্রগুলোতে বর্তমানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় কিন্তু ভোট গণনা চলছে। সার্বিকভাবে আমার কাছে এই ছিল আখাউড়া থেকে ভোট গ্রহণের গণনা সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি বরিশালে, আছেন আমাদের সহকর্মী অপূর্ব, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ তথ্য। পরিষদ নির্বাচনে বরিশাল বিভাগের 6 জেলায় আজকে 14টি উপজেলায় নির্বাচন হয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ হয়েছে এবং 4টায় একযোগে ভোট গ্রহণ শেষ হয়েছে। তার মধ্যে বরিশাল জেলার 2টি উপজেলায় ভোট হয়েছে, একটি হচ্ছে হিজলা এবং অপরটি হচ্ছে মুলাদি। আমি আছি এই মুহূর্তে মুলাদি উপজেলায় রয়েছি, ঠিক উত্তর 13চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে রয়েছে। এইমাত্র এখানে ভোট গ্রহণ ভোটের ফলাফল গণনা শেষ হয়ে গেছে। আমরা বেসরকারিভাবে জানতে পেরেছি এখানে যে 2জন প্রার্থী রয়েছেন, একজন মিঠু অপরজন খসরু। মিঠু এখানে 900 ভোটের মতন পেয়েছে এবং খসরু 600 ভোটের মতন পেয়েছে। এটি বেসরকারি ফলাফল, বেসরকারিভাবে জানা গেছে। তবে বড় যে কথা সেটি হচ্ছে যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ কার্যত উৎসব মুখরের ছিল ভোটের গোটা প্রক্রিয়া এবং কোথাও কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু আসলে আমরা দেখিনি। সাধারণত ভোটের সময়টাতে নানান ধরনের হাঙ্গামা দেখে আসি আমরা বিগত ভোটের সময়গুলোতে। তবে এই ভোটে এই উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ দুটোতেই কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে এবং ঠিক ভোট গ্রহণ শেষে এই মুহূর্তে কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোটের ফলাফল গণনার কার্যক্রম। সেখানে প্রায় অনেক জায়গাতেই ফলাফল কোথাও কোথাও অনেক কেন্দ্রেই গণনা শেষ হয়েছে। তবে যে সমস্ত কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি 3-4 হাজারের মতন, সে সমস্ত জায়গায় ভোটার এখনও চলছে। ঠিক এই তার বাইরে কেন্দ্রের ভেতরের যে একদিকে চলছে ভোট গণনা, অপরদিকে কেন্দ্রের যে বাইরে সেখানে আসলে প্রার্থীদের কর্মী সমর্থকরা জড়ো হয়ে অপেক্ষা করছে কার কি ফলাফল আসে। এবং সে সময় আমরা দেখি যে চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারাই বিজয় লাভ করুক না কেন সেটি তারা আসলে উল্লাস করে, সেই আনন্দ উল্লাস করে এবং সেই জায়গা থেকে সবাই যেটি বলছে যে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে এবং ভোট গণনা আসলে চলছে এবং শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে আসলে ভোট শেষ হয়েছে। এবং রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন যে বরিশাল জেলার সবগুলো যে 2টি উপজেলায় ভোট হয়েছে প্রত্যেকটিতেই কোনো কেন্দ্রেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই এবং বরিশাল বিভাগের 6 উপজেলায় 14টি বরিশাল বিভাগের 6টি জেলার 14টি উপজেলায় আজকে ভোট হয়েছে এবং সবগুলোতেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন। তার মধ্যে আমি যদি জানাই বরিশালে 2টি উপজেলায়, পিরিজপুরে 2টি, ঝালকাঠিতে 2টি উপজেলায়, ভোলায় 3টি, পটুয়াখালী 3টি এবং বরগুনায় 2টি। এবং এই ভোটের বরিশালে 14টি উপজেলার ভোটকে ঘিরে র্যাবের ছিল 33টি পেট্রোল টিম, বিজিবির ছিল 28 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং প্রত্যেকটি এই টিমের সাথে 1জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল এবং সবকিছু মিলে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবং সেই ভোটকে ঘিরে আমরা দেখেছি যে আজকের প্রায় 62 লাখ ভোটার আজকে নির্ধারণ করছে কে হবে এই 14 উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যারা প্রতিনিধিত্ব করবে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের নাগরিক অধিকার নিয়ে কথা বলবে। সবকিছু মিলে এই ছাপোষা মানুষ, সাধারণ মানুষ বলছে একটি কথা মোটা দাগে, ভোটটি যে সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে, এমন ভোট যেন আগামীতেও হয়, সেটি আসলে স্থানীয় প্রশাসনের কাছে তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আমার কাছে সবশেষ মুলাদি থেকে এতটুকুই খবর ছিল।
ভোট গণনার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম বরিশালের মুলাদী উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। 30% বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। বিএনপি ভোট বর্জন রাজনৈতিক সংকট বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি, হাতাহাতি হয়েছে দু একটা ঘটনা, যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে উপস্থিতির যে হার সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে। 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন। 10 জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড আরোপ করেছে। ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের অবস্থান এখনও জানা যায়নি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সহ পশ্চিমবঙ্গ পুলিশ তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস থেকেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের এখনো পর্যন্ত সন্ধান পাননি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। কলকাতা পুলিশের 2 জন শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তা ইতিমধ্যেই কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। এমপির যে মোবাইল নাম্বারটি ভারতীয় মোবাইল এবং বাংলাদেশের যে মোবাইল সিম, সেই সিমটি এখন ইনঅ্যাক্টিভ বলে শো করছে এবং গোটা বিষয়টি একটি মিস্টিরিয়াস হিসেবে দেখছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সংশ্লিষ্ট আধিকারিকরা। ভারতে জাতীয় নির্বাচন চলছে, এই নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের এক ধরনের ব্যস্ততা আছে। তার মধ্যেও তারা বিশেষ গুরুত্ব দিয়ে সবসময় আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখেছেন। একই সঙ্গে দিল্লিতে যে বাংলাদেশ হাই কমিশন বা দূতাবাস আছে, সেখানেও কিন্তু একজন নির্দিষ্ট ওখানকার একজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বাংলাদেশের এই সাংসদের যে এখনো পর্যন্ত তার কোথায় গেছেন তার ব্যাপারে সন্ধান পাওয়ার জন্য কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব দায়িত্বশীল সূত্র থেকে যেটা জানা গেছে, 12 তারিখ স্থানীয় সময় বেলা 2:40 দর্শনা সীমান্ত দিয়ে এই ঝিনাইদহ 4 আসনের এমপি তিনি ভারতে প্রবেশ করেন এবং সেখান থেকে একটি গাড়িতে করে সোজা চলে আসেন কলকাতার অদূরে বরানগর থানার মন্ডলপাড়া লেনের 17/3 বাড়িতে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। শিক্ষা জীবনের শুরুতেই ধাক্কা। ভিকারুন্নেসা নূন স্কুলের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। ভর্তির অনিয়ম তদন্ত ও জড়িতদের চিহ্নিত করতে 3 সদস্যের কমিটিও গঠন করেছেন উচ্চ আদালত। আর অপেক্ষমান তালিকা থেকে 15 দিনের মধ্যে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। শিক্ষাজীবনের শুরুতেই ধাক্কা খেল 169 কোমলমতি শিশু। ভর্তির বয়স জটিলতায় ভিকারুন্নেসা নূন স্কুলের প্রথম শ্রেণী থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়ার আদেশ এলো উচ্চ আদালত থেকে। এদিন ভর্তি বাতিল হওয়া শিশুদের স্থান অপেক্ষমান তালিকা থেকে 15 দিনের মধ্যে পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাদের গাফিলতিতে এ হাল শিক্ষার্থীদের তা নিয়ে মঙ্গলবার বিস্তারিত রায় দিয়েছেন উচ্চ আদালত। অভিভাবকদের গাফিলতি এবং স্কুলটির ভর্তি নীতিমালার ত্রুটিও দেখছেন বিচারপতিরা। অভিভাবকদের আইনজীবী বলছেন, এই কালিমা সারা জীবন বয়ে বেড়াতে হবে নিষ্পাপ শিশুদের। উন্নত দেশে শিক্ষার্থী প্রতি যার ক্ষতিপূরণ $1 মিলিয়ন। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকতে পারে ভিকারুন্নেসার পক্ষে। কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবা মারা। অন্য কোনো বিদেশে হইলে এরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1 মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। রিটকারী আইনজীবী বলছেন, ভিকারুন্নেসায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের শিকার এই শিশুরা। এখানে আসলে কি ধরনের দুর্নীতি হয়েছে,
কী ধরনের স্ক্যাম হয়েছে বা সফটওয়্যারে কোনো রকমের গাফিলতি কারো ছিল কিনা এটা খুঁজে বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। নীতিমালা অনুযায়ী ৬ বছরের উপরে ৭ বছরের নিচের শিশুরা প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবেন, অথচ ৭ থেকে ৮ বছর বয়সী এই ১৬৯ জনকে ভর্তি করেছিল স্কুল কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। 21% বলেছিল, তাহলে আপনাদের জাতীয় নির্বাচনেই উপস্থিতি ছিল যদি 21ই ধরি, তাহলে সেই তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে 30+, এটা কম কিসে? আমি এটাকে খুব ভালো বলবো না। নির্বাচনের বিরুদ্ধে আমাদের দেশে বিএনপি সহ তাদের সমমনাদের অবিরাম মিথ্যাচার, মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করা, তারপরে আমাদের দেশের এক ধরনের বুদ্ধিজীবী আছেন, তাদের অপপ্রচার তো আছে। তারপর এখানে টিআইবি আছে, টিআইবির অপপ্রচার আছে, তারপরে আরও কিছু নামি দামি বুদ্ধিজীবী আছেন, তারাও নির্বাচন সম্পর্কে অপপ্রচার করেছে, মিথ্যাচার করেছে, মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছে ভোটের ব্যাপারে। কিন্তু তারপরেও আমি মনে করি উপস্থিতি যেটাই হয়েছে, আমি খুব ভালো বলবো না, তবে বলবো মোটামুটি সন্তোষজনক। এবং স্থানীয় সরকার নির্বাচনে আজকের বিদ্যমান পরিস্থিতিতে টাউন আউট নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য রাখছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। বক্তব্যটি সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে আরও থাকছে। হিউস্টনে আজ 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের সামনে যুক্তরাষ্ট্র। সেরা কম্বিনেশনের খোঁজে ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষার আভাস, জয়ে সিরিজ শুরুর লক্ষ্য। দিনাজপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলারশিপ উদ্বোধন করা হয়েছে। এই সিমেন্ট স্থাপনার ছাদ, বিম ও কলাম তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। দুপুরে দিনাজপুরে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলারশিপ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক খোরশেদ আলম। এ সময় মেঘনা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক কাজী মোহাম্মদ মহিউদ্দিন ও জ্যেষ্ঠ উপ মহাব্যবস্থাপক সুদীপ্ত রায় সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইভা ডান্স উইথ পূর্ণিমা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার রাজধানী গুলশানে একটি হোটেলে এই আয়োজনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। ইভা ডান্স উইথ পূর্ণিমায় সামাজিক যোগাযোগের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে 3 জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও চূড়ান্ত পর্যায়ের আরও 5 জনকে পছন্দের তারকার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমাস কনজিউমার ব্র্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাফিদুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সিদ্দিকী, হেড অব মার্কেটিং তুষার কুমার কর্মকার সহ অন্যরা। খেলার খবর, আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজ দিয়ে সেরা একাদশ বাছাইয়ের কাজ শেষ করার কথা চান্ডিকা হাথুরু সিংহের। হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9টায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ছিল বিশ্বকাপের প্রস্তুতির শুরু, কিন্তু সিরিজ জিতলেও টি-20র খোরাক মেটেনি সেই সিরিজে।
উল্টো শান্ত লিটনদের ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে। ট্রু উইকেটে বোলাররাও খাবি খান প্রতিপক্ষকে আটকাতে। যদিও টিম ম্যানেজমেন্ট কখনোই মানতে চায়নি সে শঙ্কার কথা, বরং আত্মবিশ্বাসের বুলিয়া উড়ে গেছেন সব সময়। এবার পরীক্ষার পালা। হিউস্টনের প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে 2টো অনুশীলন সেশন পেয়েছে টাইগাররা। সেখানেই শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন কোচিং প্যানেলের সদস্যরা। এই সিরিজ থেকে মূলত বিশ্বকাপের উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে লাল সবুজ ম্যানেজমেন্ট। 3 ম্যাচেই পরীক্ষা নিরীক্ষা করবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে আরও একবার ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্যর সঙ্গে তার জুটিটাকেও বাজিয়ে দেখবেন হাথুরু। সঙ্গে শান্তর একটা ভালো ইনিংসেরও অপেক্ষায় তারা। বোলারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে এই ভেন্যুতে, কারণ ইতিহাস বলছে রান প্রসবা উইকেটই এখানকার বৈশিষ্ট্য। প্রে রিভিউতে এখন পর্যন্ত খেলা 4টি টি20তেই রান উঠেছে বেশ, সর্বোচ্চ 230 আর সর্বনিম্ন দলীয় রান এখানে 132। বাংলাদেশের জন্য বড় ভাবনা হতে পারে যুক্তরাষ্ট্রের কোচিং প্যানেল, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। 2 দফায় বাংলাদেশের জাতীয় দল এবং বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে টাইগারদের এই দলটার সবাইকে খুব ভালো করেই চেনেন তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। বাবর আলীর এভারেস্ট বিজয়ে আনন্দের রেশ না কাটতেই নতুন আরেকটি অর্জনের দ্বার প্রান্তে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মে 41,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে মাটিতে অবতরণ করবেন বাংলার সন্তান আশিক চৌধুরী। অভিযানের খুঁটিনাটি তুলে ধরেছেন তাজরিন রিকা, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। অজানাকে জানা, অদেখাকে দেখা, আর অসম্ভবকে সম্ভব করাই তো মানুষের অদম্য বাসনা। এই বাসনা কারো কারো মাঝে যেন একটু বেশিই প্রবল, নয়তো 1000 ফুট উচ্চতার উড়ন্ত বিমান থেকে লাফিয়ে পড়বেনই বা কেন? পাখির মতো আকাশে উড়ে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেড়ানো এই তরুণ আর কেউ নন, বাংলাদেশি স্কাই ডাইভার আশিক চৌধুরী। পাইলট পরিবারের সন্তান আশিকের ছোটবেলা থেকেই উড়ে বেড়ানোর শখ। প্রথমে জাম্প করেছিলাম 2012 সালে ইংল্যান্ডে। জাম্প করেই বুঝেছি যে একটা সময় আমি আসলে রেগুলার জাম্পার হতে চাই। গত বছরের শুরু থেকে আমি আসলে একদম অ্যাক্টিভলি জাম্প করছি। সো প্রায় 1.5 বছর হলো রেগুলার জাম্প করছি। আকাশে উঠতে উঠতে আশিক এবার নতুন এক অর্জনের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। আগামী 25 মে 41,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে গড়তে যাচ্ছেন বিশ্ব রেকর্ড। লাল সবুজের পতাকা হাতে এই অভিযান দেখাবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে জাম্প করব, হুইচ আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট। আমাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে প্রুভ করতে হবে যে আমরাও আসলে পারি। আবহাওয়া অনুকূলে থাকলে 25 মে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় নতুন এক ইতিহাস গড়ার শপথে লড়বেন আশিক চৌধুরী। ওয়েদার ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৃষ্টি হলে যেরকম জাম্প করা যায় না, এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টরস কাজ করে। বিমান থেকে লাফিয়ে পড়ার দুঃসাহসিক এমন অভিযানের নাম প্যারাশুটিং বা স্কাই ডাইভিং, যেখানে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বায়ুমণ্ডলের উঁচু স্থান থেকে স্থল বা সমুদ্র পৃষ্ঠের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েন স্কাই ডাইভার। 12,000 থেকে পড়ছেন তখন না পৃথিবী খুব তাড়াতাড়ি মুখের কাছে আসে না, এত আস্তে আসে আপনার মনে হবে যে আপনি আসলে ভাসছেন। মানুষ দুঃসাহস দেখাবে, ক্ষমতার বলে হাতের মুঠোয় পুরে নিতে চাইবে গোটা বিশ্বকে, এটাই স্বাভাবিক। আশিক চৌধুরীর এই অভিযান সফলতার মুখ দেখুক, তার এই অর্জন ছুঁয়ে যাক কোটি কোটি বাঙালির হৃদয়। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সরকারি দায়িত্ব পালন করতে চেয়ে এমন কোনো কাজ করি না, আবারও জোর দিয়ে বলছি, যেটার জন্য আমার এই ধরনের একটা নিষেধাজ্ঞা পেতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের। অসত্য অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত, প্রমাণ করতে পারলে মেনে নেবেন শাস্তি। এবং শিক্ষা জীবনের শুরুতেই ধাক্কা, ভিকারুন্নেসার 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই রাখলেন হাইকোর্ট। অপেক্ষমান তালিকা থেকে শূন্যস্থান পূরণ ও অনিয়ম তদন্তের নির্দেশ। এই ছিল সময় সংবাদে। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।